শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৪৯ প্রথমাংশ। মিষ্টির কথা শুনে মেঘের চোখের তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠছে। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্র আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগলো। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাচ্ছে। সহসা অনুভব হলো উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশে ডানা মেলে উঠতে চাচ্ছে। আনন্দ সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করল তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইকে খবর দে, বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুইয়ে পড়েছে। আবির ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথায় মেঘের হুঁশ ফেরে। স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকালো। বন্যা ক্ষীণস্বরে বলল, বেবি থাক, এত লজ্জা পাইতে হবে না, আমরা তো আর আবির ভাইয়া নই। মিষ্টি বলল, মেঘ তুই ওনাকে পেলে সত্যি অনেক ভালো থাকবি। আর আমি মাত্র কয়েকটা ঘন্টা ওনার দায়িত্বশীলতা আর যত্ন দেখেই ক্রাশ খেয়ে ফেলেছি। সেখানে তুই তো নিজে সর্বক্ষণ সব কিছু অনুভব করিস। মিনহাজ শক্ত গলায় বলে উঠল, তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই বন্যা, মেঘের ফোনটা দে, আমার আইডি আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যার থেকে নিজের ফোন নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আবির ভাই নিজের হাতে ব্লক দিছেন, আমার পক্ষে আনব্লক করা দুরূহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি ডাকছিস। আমি কিছুই করতে পারবো না। এত এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে, আর বলবো না। সম্ভব না, আমি বাসায় যাব, টাটা। মেঘ খুশিতে গদগদ হয়ে সবাইরে রেখে চলে গেছে। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যি আমায় পছন্দ করেন, নাকি আমি একটু বেশিই ভাবছি। মেঘ বাসায় এসে হাত মুখ ধুয়ে নিচে এসেছে। মালিহা খান সোফায় বসে কি যেন পড়ছিলেন। মেঘকে ঘুরঘুর করতে দেখে ডাকলেন, মেঘ এদিকে আয়। বড় আম্মুর ডাক শুনে মেঘ সোফায় এসে বসতেই মালিহা খান মৃদুস্বরে বললেন, খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুরতেছিস যে? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিয়ারা শপিংয়ে গেছে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমায় নিয়ে গেল না কেন? তুই যেতিস নাকি? হ্যাঁ, আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস। আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। মেঘ মন খারাপ করে রান্নাঘরে চলে গেছে। রাস্তায় আসতে আসতে মেঘ ভাবছিল শপিংয়ে গিয়ে আবিরের জন্য নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে, কিন্তু আম্মুরা মেঘকে না বলেই চলে গেছে। মেঘ খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়েছে। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করেছে, কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না। কোনোভাবেই যখন ঘুম আসছিল না, তখন মেঘ উঠে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ, যা মেঘের মস্তিষ্কের নিউরনের অনুরণন তুলছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজর পড়ে আবিরের স্কাই ব্লু রঙের একটা শার্টের দিকে। মেঘ নিঃশব্দে হেসে এগিয়ে গেল শার্টের কাছে। শার্টটা কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়কে আন্দোলিত করে, তেমনি প্রিয় মানুষের গায়ের গন্ধেও তীব্র আকর্ষণ কাজ করে। মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে অকস্মাৎ জামার উপরে শার্টটা পরে নিল। আবিরের শার্ট মেঘের গায়ে অনেকটা পাঞ্জাবির মতো লাগছে, যেমন মোটা তেমনই লম্বা। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতেই লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে দু আঙুল ফাঁক করে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে দু হাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে।
দুহাতে শার্টের কলার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল। চোখে ভেসে আসছে গত 9 মাসে আবিরের সঙ্গে কাটানো একের পর এক অপরূপ মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে বাসায় এসেছে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকিয়ে সম্পূর্ণ রুম ভালোভাবে নিরীক্ষণ করলো। ব্যাগটা রেখে কয়েক মুহূর্ত প্রখর নেত্রে রইল প্রেয়সীর অভিমুখে। ঘুমের মধ্যেও মেঘের ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। মেঘের পরনে নিজের শার্ট দেখে মুচকি হাসল। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়েও দেখলো মেঘ ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভেতর অস্থিরতা, মস্তিষ্ক বিচরণ করছে নানান রং বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদের ন্যায় মুখবিবরে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবিরের প্রেয়সী যে এখনো অবুঝ। আবির ঠোঁটে হাসি রেখে মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তেই পানির ছিটা মেঘের চোখে মুখে পড়ে। সেই মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকালো, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। আবার পরিস্থিতি বুঝার চেষ্টা করলো। মিমরে এখনো ফিরেনি। মালিহা খান নিজের রুমে। আবির আবারও রুমে এসেছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছেই। হুট করে কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবিরের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথার কাছে বসে মেঘের চুল আলতোভাবে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ ঘুমে বিভোর হয়ে আছে। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ ঘুমের মধ্যেই বলল, উঠ। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তেই আশেপাশে চোখ ঘোরালো। এটা আবিরের রুম বুঝতে পেরেই তাড়াহুড়া করে উঠে বসলো। আবির ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জায় মেঘ চোখ তুলে তাকাতে পারছে না। মেঘের আকাশচুম্বী লজ্জা দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করলো, রাগ উঠতে এই লজ্জা কোথায় হারায় যায়। মেঘ উঠে চলে যেতে নিলে আবির মেঘের বাহু চেপে ধরে। সদ্য ঘুম ভাঙায় মেঘ কথাও বলতে পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসবের মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতেই রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। ভয় আর লজ্জায় মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়েছে গলায়। কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতা বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। ব্যালকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবিরের রুমের দরজা পর্যন্ত এসে শার্ট বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবির ঠোঁটে হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই মিমরা শপিং করে বাসায় এসেছে। এসেই মেঘকে ডাক শুরু করলো। মেঘের জন্য জুতা, 3 পিস আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখিয়ে বলল, ওটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিং ব্যাগটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, আবির আর তানভীরের জন্য শার্ট আছে ওটাতে। মেঘ গম্ভীর গলায় বলে, পাঞ্জাবি আনুনি? পাঞ্জাবি তেমন ভালো লাগে নাই তাই আনিনি। ও। হালিমা খান আদিকে পাঠালেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতেই মেঘ লজ্জায় মিমের পেছনে লুকিয়ে পড়েছে। আকলিমা খান আবিরকে 2টা শার্ট দিয়ে বলল, দেখো পছন্দ হয় কিনা। আবির দাঁত বের করে হাসলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলেছি? তা বলনি, কিন্তু ভালো লাগছে সেটাও তো কখনো বলনি। তুমি এত বছর বাহিরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি।
আবির হেসে বলল, তোমরা মাঝে মাঝে এমনভাবে কথা বলো যেন আমি ভিন হয়েছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রেখেছি। আবিরের কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। আবির নীরব দর্শকের মতো সব দেখল, আর মেঘ মিমের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির যতক্ষণ নিচে ছিল মেঘ সামনেই আসেনি। আবির নিজের শার্ট নিয়ে চলে যেতেই মেঘ আবারও সোফায় বসে শুধালো, আম্মু তোমরা আবার শপিংয়ে যাবে কবে? জানি না। কেন মা? আমিও শপিংয়ে যেতাম। তোর ড্রেস পছন্দ হয়নি? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব, তখন গেলে হবে? না, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে তানভীর হয় না হয় আবিরের সঙ্গে চলে যাস। আবিরের মধ্যে রুমে শার্ট দুটো রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যেতে বলছে? অন্যায় কি শপিং করতে হবে তাই বলছিলাম, তুই না হয় তানভীর নিয়ে যাস। এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, ওনাদের নিয়ে শপিংয়ে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাহিরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে বলে আবির চলে গেছে। মেঘ রুমে যেতেই দেখলো ফোনে মিনহাজ একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতেই মিনহাজ বলল, তুই কি আমায় আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে ফোন নাম্বারও ব্লক করে দিব বলে দিলাম। থ্রেড দিচ্ছিস মেঘ? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবির আজ রাসেল, রাকিব আর লিমনের সাথে দেখা করতে এসেছে। ওরা তিনজনই সিগারেট খাচ্ছিল। আবির আসতেই লিমন একটা সিগারেট আবিরের দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করছিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটা আরও এগিয়ে বলল, আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নে খা। আমি সত্যি খাই না। কবে থেকে? অনেক দিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কার জন্য সিগারেট খাওয়া শুরু করেছিলি? যার জন্য ধরেছিলাম তার জন্যই ছেড়েছি। সমস্যা আছে কোনো? না, একদমই না। রাকিব শুধালো, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। লিমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর এত পরিবর্তনের রহস্য কি? আবির গম্ভীর গলায় বলে, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রেয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করতে নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, মেঘের কথা বাসায় জানাবি কবে? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরেছেন। এই অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেয়ের নাম শুনলেই আগুনে ঘি ঢালার মতো চেতবেন। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে না হইতাম আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছপা হতে হতো না। রাকিব করুণ স্বরে শুধালো, ফুপ্পির বিষয়ে বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্তি নিয়ে বলল, এখনো কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচুকে ইনডিরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিক থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কিভাবে কি করবি? আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় এসেছে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে বরাবরের মতো আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতেই দেখল আলী আহমেদ খান সোফায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। তোমার ফুপ্পির বিষয়ে কিছু ভেবেছো? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাববো? তোমার ফুপ্পির বিষয়ে তুমি ভাববে না? এ বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, ঠিক আছে, রুমে যাও তুমি।
আজ মেঘ ভার্সিটিতে আসতেই মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কিরে মেঘ, আবির ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলবো? মিনহাজের ব্লক করার কারণ জিজ্ঞেস করিসনি? মেঘ আমতা আমতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানতেও পারবি না। মেঘ হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করলো, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, ওনাকে ভুলে যাবি। মেঘ ভ্রুকুচকে কঠিন স্বরে বলল, তোরে ভুলে যাব? ধুর হারামি। মিনহাজ অভিভূতের ন্যায় নিষ্পলক মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান দিতে পারি। বন্যা শক্ত কণ্ঠে বলল, কিসের প্ল্যান? মিনহাজ ধীর স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলছে। মিষ্টিরা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টিদের উত্তেজনা দেখে মেঘও মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বন্যা কোনোভাবেই রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি, মিনহাজ আর তামিমের কথা শুনতে শুনতে বন্যার কথা মেঘ পাত্তাই দিচ্ছে না। রাতে খাবার টেবিলে বড়দের খাওয়া শেষে আবির, তানভীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানভীর উঠে যেতেই মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু? মেঘ বিড়বিড় করে বলল, আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলেছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে। মেঘ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে, তোকে ছবি দেখাবো নে, খেয়ে রুমে আসিস। মিম আচ্ছা বলে চোখ তুলতেই নজর পড়ে আবিরের দিকে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মিম সে দৃশ্য দেখে টেবিলের নিচ দিয়ে মেঘকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলেছে। মেঘ মিমের কথায় তেমন পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব বলে, তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাবো নে, ঠিক আছে? ভয়ে মিমের কণ্ঠ ভিজে এলো। দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে যাব, এখন তুমি চুপ করো। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নামের প্রথম অক্ষরও এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কিরে, খাবার শেষ না করে উঠে পড়লি যে? খেতে ইচ্ছে করছে না কেন? কি হয়েছে তোর? কিছু না। আবির রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেঘ এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। মেঘের নেত্রদ্বয় টলমল করছে। আবিরের সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। ভয়ে মেঘের হাত পা কাঁপছিল। নিচের দিকে তাকিয়ে কোনো রকমে কথাগুলো বলেছে। মেঘ আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ গভীর রাত পর্যন্ত টিভি দেখেছে আর আবিরের জন্য অপেক্ষা করেছে। প্রায় 1টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরদিন সকালে আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবেই আবিরের চোখের দিকে তাকায় না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলেই মেঘের সব কিছু গুলিয়ে যাবে। বড়দের কথার মাঝখানে মিম কি একটা কথা বলেছে, কিন্তু কেউ মিমের কথা কানেই দেয়নি। মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না, যেখানে গুরুত্ব পাবি সেখানেই নিজের মতামত দিবি। মেঘের বিজ্ঞের ন্যায় কথা শুনে মিম আহাম্মকের মতো তাকিয়ে আছে।